রোহিঙ্গা সংকট সমাধানে রোডম্যাপ ঘোষণা, সংকট সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ, রোহিঙ্গা ক্যাম্পের প্রতিবেশ সংরক্ষণ, পানির সংকট নিরসন, স্থানীয় জনগোষ্ঠীর বরাদ্দ বৃদ্ধি, নিরাপদ রোহিঙ্গা প্রত্যাবাসন, জেআরপি বাস্তবায়নে অনিয়ম ও রোহিঙ্গা মানবিক কার্যক্রমে স্থানীয় অংশীজনদের অধিকতর অন্তর্ভুক্তি এবং সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় তাদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতসহ নানা দাবি নিয়ে কক্সবাজারে সংবাদ সম্মেলন করেছে সিএসও এনজিও ফোরাম। কক্সবাজার প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সিসিএনএফ এর প্রধান মডারেটর রেজাউল করিম চৌধুরী বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে কক্সবাজারের স্থানীয় মানুষের কথা বলার জন্য এটা আমাদের 48তম ইভেন্ট। 48তম ইভেন্ট 2017 সালের সেপ্টেম্বরের পর থেকে আমরা এই পর্যন্ত 48টা ইভেন্ট করেছি এবং এটা আমাদের সিসিএনএফ এর একটা ওয়েবসাইট আছে, সেখানে বলা আছে। সো আমি এখানে সংক্ষেপে আমাদের বন্ধুরা, আমাদের কমরেডরা বিষয়গুলো বলেছে। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন আপনাদের দাবিগুলো কী কী। 1 নম্বর দাবি হলো হোস্ট কমিউনিটির জন্য 5% নয়, মিনিমাম 25% অ্যালোকেশন করতে হবে। আমরা শুনতে পেরেছি লজ্জাজনক ভয়াবহ পরিণতি বেড়ে আসবে। ক্যাম্পের ভিতরে বিশাল বিশাল ডিপ টিউবওয়েল বসানো হচ্ছে। একটা ডিপ টিউবওয়েল যদি বসে তাহলে উকিয়া টেকনাফের অলরেডি 10 to 20% টিউবওয়েলে পানি আসতেছে না, আর পানি আসবে না। উকিয়া টেকনাফ ইভেন কক্সবাজারও মরুভূমি হয়ে গেছে। আমরা বলবো আগামীকাল সকাল থেকেই ক্যাম্পের ভিতরে এবং অন্যান্য জায়গায় ডিপ টিউবওয়েল বন্ধ করে দিতে হবে। কি করতে হবে? পরিকল্পনা করে আমাদের সারফেস ওয়াটার বাড়ানোর পরিকল্পনা করতে হবে। খুব সোজা, উকিয়া টেকনাফে যত পুকুর আছে, কক্সবাজার শহরে যত পুকুর আছে, এগুলোকে সংস্কার করে পার উঁচা করে বর্ষাকালের মিঠা পানি সংরক্ষণ করতে হবে। ক্যাম্পে কি করা হবে? ইউএন তোমাদের পয়সা আছে, তোমরা প্ল্যান্ট বসাবা নাপ নদীর পানি, নাপ নদীর তীরে, সেখান থেকে তোমরা পানি সরবরাহ করবে ক্যাম্পে। আমাদের ভবিষ্যৎ জেনারেশনের জন্য উকিয়া টেকনাফ কক্সবাজারে আমাদের মাটির নিচের পানিকে মাটির নিচেই থাকতে দিতে হবে। এটা গেল 2 নম্বর। 2 নম্বর হলো আমরা দাতা গোষ্ঠীকে বলবো, তোমরা শুধু জাতিসংঘকে ফান্ড করবা কেন? তোমরা লোকাল ন্যাশনাল এনজিওকেও ফান্ড করো রোহিঙ্গা রেসপন্সে কাজ করার জন্য, কক্সবাজারে কাজ করার জন্য। কক্সবাজারে কাজ করতে গেলে একটা শব্দকে গুরুত্ব দিতে হবে, এনভায়রনমেন্টাল রিকভারি। রোহিঙ্গাদের দ্বারা যে পরিবেশ নষ্ট হয়ে গেছে, পানি সংরক্ষণ, পরিবেশ নষ্ট হয়ে গেছে। এই বর্ষাকালে আমাদের সারা দেশে গাছ রোপণ করলে হবে না, এখানে 25 লক্ষ গাছ রোপণ করতে হবে। আমাদের যে সরা উকিয়া টেকনাফে ছিল, যেগুলোতে ক্যাম্পের ময়লা আবর্জনা আসে, পানির স্বাভাবিক গতি বন্ধ হয়ে গেছে, সেই ছড়াগুলোকে আমাদের পুনর্জাগরণ করতে হবে। 4 নম্বর হলো এই যে জয়েন্ট রেসপন্স প্ল্যান করতে হবে, এটাকে রিকনসিডার করতে হবে। দুঃখজনক এই জেআরপি এই বছর এনজিওদের সাথে শেয়ার করা হয় নাই। আমরা বলবো এটা এনজিওদের সাথে, সিভিল সোসাইটি সাথে নতুন একটা গ্রুপ, লোকাল গভর্নমেন্ট, মোজাফফর ভাই, নুরুল কবির ভাই, এদের সাথে শেয়ার করতে হবে। 4, সবার উপরে এটা 1 নম্বরে বলা উচিত ছিল। সরি, আমি বলতে আজকে সৌভাগ্য আমাদের প্রধানমন্ত্রী আসতেছেন এখানে 13 তারিখ। আমাদের এই কথাগুলো ওনার কাছে পৌঁছতে হবে। আমরা বিনীতভাবে বলতে চাই, প্রধানমন্ত্রী, ইউ আর নট লিভিং ইন এ গ্লাস হাউস। আপনি যদি মনে করেন আপনি একটা কাঁচের ঘরে সীমাবদ্ধ, তাহলে ভুল করবেন।
আপনার বাইরে সাংবাদিকদের, সিভিল সোসাইটির আমাদের কথাগুলো আপনার কানে যেতে হবে। এইখানে হয়তো আমাদের কথাগুলো খুব চাচা ছোলা, হ্যাঁ, আপনার হয়তো শুনতে খারাপ লাগবে, এটা সত্য কথা। যেমন চাচা ছোলা কথা কীরকম, আপনার এবং আপনার আমলারা ইউএনকে বেশি বেশি গুরুত্ব দিয়েছে। অনেক সময় আপনার সরকারের আপনার মতো স্বাধীন চেতা লোকের পলিসিকে আপনার ব্যুরোক্র্যাটরা এমনভাবে করেছে মনে হয় যেন আমরা সাষ্টাঙ্গে ইউএনকে প্রণাম করতেছি। নো, আমাকে কক্সবাজার মানুষের স্বার্থ, কক্সবাজারের এনভায়রনমেন্ট, পর্যটন, এটাকে রিকভারি করতে হবে। এটা আমাদের প্রাণ। সবচেয়ে আপনার জন্য গুরুত্বপূর্ণ হলো আপনি চলে যাবেন কক্সবাজারে 14 তারিখ। কিভাবে এখানে একটা বসে আপনাকে আমাদেরকে ঘোষণা করতে হবে কিভাবে রোহিঙ্গাদেরকে আপনি ফেরত পাঠাবেন। অবশ্যই ফেরত পাঠানোটা ডিগনিফাইড এবং সেফ এবং ভলান্টারি হতে হবে। আমরা আপনার মুখ থেকে শুনতে চাই আমি এইভাবে আরাকান আর্মির সাথে আলাপ করব, আমি মায়ানমার জান্তার সাথে আলাপ করব, আমি মালয়েশিয়া যাচ্ছি, উনি 21 তারিখ মালয়েশিয়া যাচ্ছেন, আমি মালয়েশিয়ার সাথে আলাপ করব। আমাদের সৌভাগ্য তুর্কি প্রধান পররাষ্ট্রমন্ত্রী এখানে এসে ছিলেন, তিনি বলেছেন যে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য আমরা বাংলাদেশকে হেল্প করব। আপনাকে আমাদেরকে বলে আশ্বস্ত করতে হবে। আমরা রাতের বেলা ঘুমাতে যাওয়ার সময় জানতে চাই, শুনতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলে গেছেন আপনি রোহিঙ্গাদের রিপাট্রিয়েশনের জন্য এইভাবে আমরা কাজ করব। আমরা চাই না আপনি এবং আপনার আমলারা ইউএনের অনুরোধে তাদের মিটিংয়ে গিয়ে শুধু ভিক্ষার জন্য কথা বলবেন। আপনাকে মাথায় রাখতে হবে কক্সবাজার হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দরিদ্র পীড়িত জেলা বান্দরবনের পরে। আপনি শুধু রোহিঙ্গাদের দেখবেন, কক্সবাজারের দরিদ্র মানুষকে দেখবেন না, এটা হতে পারে না। সো হলো আপনার এই রেসপন্সে এই জেআরপিতে স্থানীয় লোকজন, বিশেষ করে লোকাল গভর্নমেন্ট, এমপি, স্থানীয় এনজিওদেরকে নেতৃত্বে আনতে হবে। আমাদের ছেলেমেয়েরা, আমাদের সিভিল সোসাইটি ভালো ভূমিকা রাখতে পারবে। জেআরপির মিটিং হবে, সেখানে ভারতীয় একজন জেআরপির পক্ষে কথা বলবে, সরি আমরা এটা সহ্য করব না, আমরা সেটা সহ্য করব না। আমাদের বাংলাদেশি এটা লজ্জাজনক, এটা ইউএনের সামনে হয়েছে, এটা ইউএন ইনভাইট করেছে, আমরা এটাকে নিন্দা করি। আমাদের কক্সবাজারের সাংবাদিক আছে, সিভিল সোসাইটি আছে, এমপি আছে, হ্যাঁ, এরাই কথা বলবে। আমাদের পক্ষ হয়ে আমরা অন্য কোনো দেশের নাগরিককে আমরা কথা বলতে দেব না। অবশ্যই অন্য দেশের সহযোগিতার দরকার আছে। আমার সহকর্মী বলেছে ইউএন ওচা তুমি $1.5 বিলিয়ন পাবা, এটা 99% তোমার যাবে ইউএন অর্গানাইজেশনকে। দিস ইজ ইম্পসিবল। আমরা এটা হতে দেব না, আমরা এটা মানি না। আমরা ইউএসএইডকেও বলবো, ইউএন ওচাকে বলবো, এটার মিনিমাম 25% লোকাল এবং ন্যাশনাল এনজিও প্লাস লোকাল গভর্নমেন্টের মাধ্যমে খরচ করতে হবে। শুধু লোকাল ন্যাশনাল এনজিও খরচ করবে এমন নাই, এই টাকা মুখিয়া টেকনাফের স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ, এদের মাধ্যমেও খরচ করতে হবে। 7 নম্বর গুরুত্বপূর্ণ, একটা এনজিওকে 31টা ডোনার পয়সা দেবে আর অন্য এনজিওদেরকে একটা ডোনারও পয়সা দেবে না। আমি ইসলাম ভাইকে দেখেছি। আরও লজ্জাজনক হচ্ছে যে ওই এনজিওর বোর্ডের 11 জনের মধ্যে 7 জনের পরিচিতি বিতর্কিত। আমরা একটা সম্প্রীতির সমাজে বিশ্বাস থাকি, আমাদের সম্প্রীতি আমরা বজায় রাখতে চাই। আমাদের সমাজের ভিতরে কোনো সময় সাম্প্রদায়িকতা স্থান করতে পারে না। কিন্তু আপনারা যদি এইগুলো করেন তাহলে আমরা মনে করব যে আপনারা কক্সবাজারের সাম্প্রদায়িকতাকে উস্কাই দিচ্ছেন। দয়া করে এটা করবেন না। কক্সবাজার কোনোদিন এই ধরনের সাম্প্রদায়িকতা ছোঁয়া পায় নাই, সামনেও ইনশাল্লাহ পাবে না। আমরা সেটাকে প্রতিরোধ করব। আমরা রোহিঙ্গা ভাইদের বলতে চাই, ভাই বোনদের বলতে চাই, আমরা তোমাদের
সেফ, ভলান্টারি এবং রিপাট্রিয়েশন চাই। কক্সবাজারের জনগণ, বাংলাদেশের জনগণ তোমাকে দইয়া বাঁধা রিপাট্রিয়েট করতে দেবে না, চায়ও না। বাট তোমাদেরকে একটা দায়িত্ব আছে, তোমরা নিজেদের ভিতরে হানাহানি বন্ধ করো। ক্যাম্পে প্রতিদিন 1 থেকে 2 জন খুন হচ্ছে, কক্সবাজারের IPBN কিংবা সাধারণ মানুষকে সেটা বন্ধ করতে পারবে না। তোমাদেরকে সমঝোতায় আসতে হবে, শান্তিতে আসতে হবে। তোমাদের কিশোরী মেয়ে এবং মহিলাদের মান ইজ্জত তোমাদেরকে রক্ষা করতে হবে। আমরা তোমাদেরকে হেল্প করব। কক্সবাজারের লোকদের আমরা যদিও হোস্ট কমিউনিটির প্রবলেমের কথা বলতেছি, সমস্ত ফান্ড যদি তোমাদের কাছে চলে যায় আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তোমরা হানাহানি বন্ধ করো। তোমাদের প্রধান শত্রু হলো মায়ানমার জান্তা, অ্যান্টি রোহিঙ্গা সেন্টিমেন্ট, সেটা নিয়ে কাজ করো, শান্তিতে থাকো, মর্যাদার সাথে থাকো। হ্যাঁ, ক্যাম্পে যেগুলো হচ্ছে সেগুলো অনভিপ্রেত। ক্যাম্পের 54% হচ্ছে ইয়াং পিপল। আমাদের ক্ষমতা খুব সীমিত, তোমরা হয়তো তোমাদেরকে আমরা কাজ দিতে পারবো না, কিন্তু তোমরা শিক্ষিত ছেলে মেয়ে, রোহিঙ্গাদের ভিতরে অনেক শিক্ষিত ছেলে মেয়ে আছে, তোমাদের কমিউনিটিকে তোমরা অর্গানাইজ করো, শান্তিতে রাখো, মেয়েদেরকে সম্মান দাও। এই বিষয়টা আমরা তোমাদেরকে জানাতে চাই। আমরা এখানে, আপনারা অনেকেই আসছেন, আমরা এখানে আসি বিকজ কক্সবাজার প্রেস ক্লাব ছাড়া আমাদের এই কথাগুলো আপনি আমাদের সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী আসতেছে তার কাছে, এবং ইউএনের চেয়ার ইউএন অর্গানাইজেশনকে আপনি তুলে দেবেন। এবং এটা নিশ্চিত করতে চাই কক্সবাজারের মানুষ রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ সেফ ভলান্টারি রিপাট্রিয়েশন চায়, মারামারি চায় না। সংবাদ সম্মেলনে বক্তারা জেআরপি উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় এনজিও ও প্রতিনিধিদের জন্য সুযোগ না রাখারও সমালোচনা করেন। তারা উল্লেখ করেন যে জেআরপি উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় এনজিও প্রতিনিধিদের বক্তব্যের প্রস্তাবনা গ্রহণ করা হয়নি, অথচ আন্তর্জাতিক এনজিওদের মাধ্যমে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। সংবাদ সম্মেলনে উন্নয়ন কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলছিলেন, আমাদের দেশে যারা আমরা স্থানীয় লোকজন আছি, আমরা যারা লোকাল আছি, জাতীয় পর্যায়ে আছি, তাদের মনের কথা একজন বাইরের মানুষ এসে কিভাবে বলবে? আমরা কি চাই, আমাদের কি ভোগাচ্ছে আমাদেরকে, সেই বিষয়টা তারা তুলতে পারার কথা না। তারপরেও তারা দুজনকেই প্রাধান্য দেওয়া হয়েছে, এবং এই ক্ষেত্রে ইউএনএইচসিআর একবারেই বলতে গেলে চোখ বন্ধ করেছিল। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা কথা যে এই জেআরপি যদি প্ল্যান করাই হয়, আমাদেরকে কেন বাদ দেওয়া হলো? এবং এই পর্যন্ত আমরা এখানে আমাদের একটা অন্তর্ভুক্তি ছিল, আমরা যারা লোকাল, যখন রোহিঙ্গারা আসছে প্রথম তো আমরাই গেছি তাদেরকে সহযোগিতা করার জন্য, তাদেরকে জায়গা দেওয়ার জন্য, খাবার দেওয়ার জন্য, সবকিছুতে তো আমরাই ছিলাম। আমরা কেউ ভুলে যাই নাই যে আমরা যারা কক্সবাজার বাসে আছি তারাই কিন্তু যার যেটুকু ছিল সেটা নিয়ে এখানে তাদেরকে সাপোর্ট দিয়েছি। কিন্তু হঠাৎ করে ইউএন অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এসে উড়ে এসে জুড়ে বসার মতো বসে গেছে। এখন বসছে ভালো কথা, কিন্তু আমাদের কথা, আমাদের জায়গাটা কেন মুছে গেল? আমাদের সেই জায়গা, এটার কথা। এবং এই জেআরপিটা হয়েছে হওয়ার পরে সেই যে একটা তথ্য, আমাদের যে একটা প্ল্যানটা কি হলো না হলো, কি সিদ্ধান্ত হলো, সেই বিষয়টাও আমাদেরকে শেয়ার করা হয়নি। এই পর্যন্ত আমরা কিছুই জানি না। তা আমাদের কথা হলো যে জেআরপি করা হচ্ছে, তোমরা ইন্টারন্যাশনাল যখন আমাদের বাঙালি জাতি, আমাদের কক্সবাজারের স্থানীয় মানুষ হয়ে যখন তোমরা ভয়েস রেজ করছো, তাহলে কেন না তাদের জন্য আমরা রিপ্রেজেন্টেশনের একটা প্ল্যান করছি না? বাংলাদেশের রোহিঙ্গা সংকট আজ 9ম বছরে পদার্পণ করছে, যার দীর্ঘমেয়াদী চাপ আমাদের স্থানীয় জনগোষ্ঠী এবং অর্থনীতির উপর অনেক বেশি প্রভাব ফেলছে। এই সংকটের শুরু থেকেই স্থানীয় সংগঠনগুলো, আমরা যারা কাজ করছি, আমরা অগ্রণী ভূমিকা পালন করে আসছি। এবং আমরা এটাও সবসময় বলে থাকি যে আমরা হচ্ছে ফার্স্ট রেসপন্ডার্স। যখনই যে কোনো দুর্যোগ ঘটে থাকে, সবার আগে স্থানীয় এনজিওগুলো সেখানে হচ্ছে তাদের পারফরমেন্স শো করে এবং সেখানে কাজ করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে নীতি নির্ধারণী পর্যায়ে এবং সাম্প্রতিক যে জেআরপি, আপা একটু আগে বলছিলেন
যে সাম্প্রতিক জিআরপি উদ্বোধনী অনুষ্ঠানেও স্থানীয় কোনো এনজিও, স্থানীয় এবং জাতীয় এনজিওগুলোর নেতৃত্ব এবং কণ্ঠস্বরকে সেভাবে আমরা দেখিনি। আসলে যেভাবে সম্পৃক্ত করার প্রয়োজন ছিল সেভাবে সম্পৃক্ত করা হয়নি। মূল কথা হলো ওখানে স্থানীয় এনজিও যদি বলি, নাম যদি বলি ডিআরসি এবং কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, যেমন ডিআরসি গ্র্যান্ড বার্গেনের আনুষ্ঠানিক স্বাক্ষরকারী, যার অন্যতম অঙ্গীকার হলো স্থানীয়করণ এবং গুণগত তহবিল প্রদান করা। কিন্তু বাংলাদেশের রোহিঙ্গা সংকটে স্থানীয় নেতৃত্বকে উপেক্ষা করে তাদের সেই অঙ্গীকারের পরিপন্থী। একইভাবে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডও চার্টার ফর চেঞ্জের স্বাক্ষরকারী, যা স্থানীয় সংগঠন ও নেতৃত্বকে শক্তিশালী করার পক্ষে কাজ করে থাকে। কিন্তু জিআরপি নিয়ে তাদের সাম্প্রতিক যে পদক্ষেপ সেই বৈশ্বিক অঙ্গীকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এখানে আমি আরেকটি বিষয় একটু জোর দিয়ে বলতে চাই যে আমরা যারা স্থানীয় এনজিওতে কাজ করি, আমরা কোনোভাবেই কারো প্রতিদ্বন্দ্বী নয়, যে আমরা কারো স্থানীয় এনজিওগুলো যে কারো প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করছে সে বিষয়টা মোটেই নয়। আমরা একসাথে কাজ করতে চাই। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক সারাদান যে আমরা বলে থাকি, সেই সারাদান কাঠামো গড়ে তোলাই কিন্তু আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত বলে আমি মনে করি। ১৫ সালের পর থেকে আজ পর্যন্ত আসা কিন্তু বন্ধ হয়নি, এবং গত ২৪ থেকে ২৫ এই পর্যন্ত যত রোহিঙ্গা এসছে এটা নতুন করে আরও প্রায় ৫০,০০০ রোহিঙ্গা যুক্ত হয়েছে। তাহলে এটা কখন থামবে, যেখানে কিনা আমাদের রিপ্যাট্রিয়েশন হওয়ার কথা? তাহলে এখানে আমার প্রশ্ন, যদি অন্য দেশে এইভাবে রোহিঙ্গারা যেত তাহলে কি ইউএনএইচসিআর বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো চুপ করে থাকতো না? বাংলাদেশের ক্ষেত্রে তারা কেন চুপ করে আছে? ২ নম্বর বিষয় হলো, এই যে রোহিঙ্গারা আসছে, আমরা জেআরপি করছি, জয়েন্ট রেসপন্স প্ল্যান, তাহলে কেন জয়েন্ট রিপ্যাট্রিয়েশন প্ল্যান থাকবে না? আর একটা জেআরপি থাকবে না যেখানে একটা রোডম্যাপ থাকবে যে কি করে বাংলাদেশের রোহিঙ্গারা কত বছর পরে বা কোন সময়ের মধ্যে সরকারি এবং বেসরকারি প্রযোজনায় ফেরত যেতে পারে? এটা কিন্তু নাই। তাহলে আমরা কি সারা জীবনে এই রোহিঙ্গাদেরকে খাওয়াবো, পড়াবো, আর ওরা জেআরপির নামে ফান্ড নিয়ে আসবে? এটা চলতেই থাকবে? এটা কখনোই হতে পারে না। ধন্যবাদ সবাইকে। যে একটা সারাদান পরিকল্পনা করা হয়, আমি একজন স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে আমি আক্ষেপের সাথে বলতে চাই, আমরা কোনোদিন ১৭ সাল থেকে তো আমি আছি, আমি তৃতীয়বার নির্বাচিত আপনাদের দোয়া, আমরা কোনোদিন দেখিনি যে জিআরপিতে আমাদের অংশগ্রহণ করা হয়েছে বা আমাদেরকে কোনো কিছু জানানো হয়েছে। তো আমি জোর দাবি জানাচ্ছি, আমাদের যে হোস্ট কমিটির জন্য যে 25% যে অর্থ বরাদ্দ রাখা হয়েছিল সেটার জন্য বরাদ্দ বহাল থাকে, এখন নিয়ে আসা হয়েছে 5%। আমি জনপ্রতিনিধি হিসাবে জোর দাবি জানাচ্ছি, আর স্থানীয় যারা রোহিঙ্গা আসার পর থেকে যারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাদেরকে এখন অবজ্ঞা করা হচ্ছে, তাদের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা তাদেরকে ওখানে ডাকা হচ্ছে না, তাদের কোনো কথা শোনা হচ্ছে না। আমি অনুরোধ করব, আমি দাবি জানাবো যেন আন্তর্জাতিক এনজিওর পাশাপাশি জাতীয় এবং স্থানীয় সংগঠনগুলোকে যেন গুরুত্ব দেওয়া হয়। সে সুবাদে আজকে রোহিঙ্গা 9 বছর, অত্যন্ত দুঃখ লাগে। আমরা 18-20 কোটি মানুষের একটা দেশ, এই পর্যন্ত কতগুলো রোহিঙ্গা বাংলাদেশে আসছে সেটার কোনো সঠিক তথ্য বাংলাদেশ গভর্নমেন্ট, আমাদের সাংবাদিক, আমাদের 18 কোটি মানুষের মধ্যে কেউ জানে কিনা আমার সন্দেহ। এই জিনিসটা আমার সন্দেহ। আমি আজকে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব, আসলে রোহিঙ্গার সংখ্যাটা কত? নাম্বার 2, এখন কথা হচ্ছে রোহিঙ্গা যেদিন আমাদের বাংলাদেশে ঢুকছে, প্রথম দিন 12:30টার সময় বেরিবাদের রোহিঙ্গার বাচ্চা একটা জন্মগ্রহণ করছে আমার ইউনিয়নে, আমার ওয়ার্ডে। সেদিন ছিল তার জন্মের দিন। দাদাভাই যদিও বলছে সময় একটু কম, যেহেতু আমরা আপনারা এখানে কক্সবাজারে যারা আছেন আপনারা না, তাইলে তার বয়স এখন 9 বছর। রোহিঙ্গা আসছে যেদিন জন্মগ্রহণ করছে তার বয়স এখন 9 বছর। এখন শুনতেছি রোহিঙ্গাদের ডলার নাকি কমিয়ে দিচ্ছে। মানুষ বড় হলে কি খাদ্য বেশি হয় নাকি কম হয় সেটা তো আমরা জানি না, ওনারা কি জানে সেটা আমরা বুঝি না। আমি যখন বড় হব, আমার চাহিদা যখন বেড়ে যাবে, ওই সময় আমার ডিমান্ডটা কমাই দিবে। এটা তো একটা আমাদের দেশের জন্য, আমাদের জন্য বিশাল বোঝা বলে আমি মনে করি। সুতরাং এটা রোহিঙ্গাদের খাদ্যের সমস্যা কমানো যাবে না। পাশাপাশি আমার সম্মানিত ইউপি সদস্য বলছেন যেখানে আমাদের 25% বরাদ্দ ছিল, আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই আমাদের হোস্ট কমিটির জন্য 30% বরাদ্দ রাখতে হবে।
এবং তাদেরকে আমরা মানবতার কারণে আমরা জায়গা দিয়েছিলাম। জাতিসংঘ আমাদের মানবতা বিক্রি করে বিভিন্ন দেশ থেকে টাকা আনতেছে, তারা বিলাসবহুল দেখে তারা দিন ব্যয় করে, এবং তারা এই টাকাটা কোথায় ব্যয় করে আদৌ আমরা জানি না এবং তারা বলেও না। আমি সাংবাদিক বন্ধুদেরকে আমি অনুরোধ করবো এই বিষয়টা তাদেরকে জানতে চাওয়ার চেষ্টা করুন আপনারা, এই টাকাটা তারা কোথায় ব্যয় করে, এই বিলাসবহুল টাকাটা কোথায় ব্যয় করে। আমাদের মানবতা বিক্রি করতেছি আমরা। আমাদের কক্সবাজারের দক্ষিণাঞ্চলের রোখিয়া টেকনাফের 10,000 হেক্টর রিজার্ভ ফরেস্ট আমরা দিয়েছি আমরা, যার ফলে আমার টোটাল ওই এলাকাটা এখন মনোকরণ শুরু হয়েছে। ওখানে আমার পরবর্তী বক্তব্য বলেছেন ওখানে আমাদের পানির স্তর কমে গেছে, পানি পাওয়া যাচ্ছে না, খাওয়ার পানি শুকিয়ে পানি পাওয়া যাচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা জাতিসংঘের কাছে আমরা দাবি জানাচ্ছি তাদের কাছ থেকে অচিরেই রোহিঙ্গা রিপার্টের জন্য দিন তারিখ রিপার্টেশন এবং রোড ম্যাপ ঘোষণা করা হোক, এটাই মূলত আমাদের দাবিটা। 6 মাসের জন্য 150 মিলিয়ন অথবা 1800 কোটি টাকা তারা রোহিঙ্গা এবং স্থানীয় মানুষদের জন্য তারা বরাদ্দ করেছে। এখন বড় সমস্যার বিষয় হচ্ছে যে এই যে 150 মিলিয়ন বা 1800 কোটি টাকা, এই টাকার 92% তারা শুধুমাত্র জাতিসংঘ যে সংস্থাগুলো তাদেরকে দিয়েছে এবং বাকি যে 8% টাকা তারা আন্তর্জাতিক সংস্থাকে দিয়েছে। এর মধ্যে তারা একটা টাকাও কোনো স্থানীয় এনজিওকে দেয়নি। কিন্তু ইউএন ওচা সারা বিশ্বে তাদের যে প্রতিশ্রুতি, তারা বলেছে যে তারা সরাসরি লোকাল এনজিওদেরকে 25 তহবিল দিবে কমপক্ষে, কিন্তু বাস্তবে আমরা সেই যে তাদের 25 তহবিল সরাসরি স্থানীয় এনজিওকে দিতে হবে বা দিবে, এইটার কোনো বাস্তবায়ন কক্সবাজারে দেখি না। ইউনিসিআরকে প্রকল্প বাস্তবায়ন পরিষদে স্থানীয় এনজিওদের অগ্রাধিকার দিতে হবে, এই দাবিতে আমরা সবাই আজকে সংবাদ সম্মেলনে সবাই উপস্থিত হয়েছি। আমি এখানে অনেকগুলো বিষয় অনেকগুলো দাবি আমাদের মধ্যে আছে, সেখানে আমি একটা দাবি নিয়ে বলতেছি। জাতিসংঘ অংশীদারিত্ব কেন, আন্তর্জাতিক এনজিওর সঙ্গে এবং অর্থায়ন কেন, একটি স্থানীয় এনজিওকে কেন্দ্রীয়ভুক্ত বেশিরভাগই জাতিসংঘ সংস্থা আন্তর্জাতিক এনজিওগুলোর সঙ্গে অংশীদারিত্ব করেছে। বিশেষ করে ইউনিসিআর এর কার্যক্রমে স্থানীয় এনজিও অংশীদারিত্ব ছিল না। পরবর্তীতে তারা একটি বিতর্কিত স্থানীয় সংগঠনকে অন্তর্ভুক্ত করে ওই সংগঠনের 30টিরও বেশি অর্থায়ন প্রকল্প রয়েছে এবং যা একটি বিশেষ গোষ্ঠীর সমর্থন পুষ্ট বলে অভিযোগ রয়েছে। তো আমরাই করেছি, সমাধানটা আমাদেরই করতে হবে। এর দোষ দিয়ে কোনো লাভ নেই। আসেন আমরা একত্র হই এবং একত্র হয়ে আমাদের ভয়েসকে শক্তিশালী করি। এবং সমস্যা কিন্তু অনেক জটিল, এই জটিল সমস্যার জন্য সবাই একত্রিত হয়েছে। কারা? কক্সবাজারবাসী। এবং পরবর্তীতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই বাংলাদেশকে রক্ষা করার জন্য উপায় নাই। আমরা বহু সংকটের মধ্যে, কারণ আমি 2021 সালে এই আপনার একত্র হয়ে আমাদের ভয়েসকে আরো শক্তিশালী করি। আমাদের ন্যায্য দাবি আমরা আমাদেরকেই তুলে আনতে হবে। প্রতিবাদ করা শুরু করছি, এটাও বন্ধ না, একদম না আসা চেয়ে বিলম্বে হলে আসুন। যেমন আমি একটু বিলম্বে আসলাম, এই জন্য ক্ষমা চেয়ে দিচ্ছি। ইন টাইমে আসা প্রয়োজন, আমি আসতে পারি নাই, দুঃখিত আপনাদের কাছে। তবে আজকে এই যে রেজাউল করিম চৌধুরী, উনি কুতুবদিয়ার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন স্থানীয় এনজিও প্রতিশ্রুতির আঞ্জুমান আরা, কোস্ট ফাউন্ডেশনের মোহাম্মদ ইকবাল উদ্দিন, মোহাম্মদ শাহিনুর ইসলাম, তাহমিনা আফরোজ টুম্পা, কক্সবাজার পর্যটন শিল্প সমবায় সমিতি লিমিটেডের নেওয়াজ মোহাম্মদ সেলিম, রাজা ফালং ইউনিয়ন পরিষদের নুরুল কবির, ফালংখান ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোজাফর আহমদ, কক্সবাজার সাহিত্য একাডেমির সভাপতি ও প্রবীণ সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, কক্সবাজার ইউথ ফোরামের নাসিমা আক্তার, কক্সবাজার উইমেন চেম্বার অফ কমার্সের সভাপতি জাহানারা ইসলাম এবং কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি। জেআরপি বাস্তবায়নে স্থানীয় এনজিও ও স্থানীয় সরকার প্রতিনিধিদের অন্তর্ভুক্তির আহ্বান জানানো হয় এই সংবাদ সম্মেলন থেকে। বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক।